প্রেমে একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যায়। এই যে যার জন্য এত বন্দোবস্ত করছি শুধু মনের কথাটুকু বলার জন্য, সে কি রাজি হবে? মানে আমার বন্দোবস্ত যদি লাইন ক্রস করে যায় তবে? আসলে প্রেমের সঙ্গে রিলেটেড সবকটা স্টেপই প্রেম, সেটা প্রেমের বন্দোবস্তই হোক বা অন্য কিছু। আজকের গল্পটা একটু অন্য স্বাদের। এই স্বাদ আপনি প্রেম.com-এ আগে চোখে দেখেননি, এইটুকু বলতে পারি। ঠং 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 শব্দটা কানে আসতেই একটু বিরক্ত হয়ে মুখটা ঘোরালো সৌমিতা। বাড়ি থেকে বেরোনোর মুখে এরকম বাধা পড়লে কার ভালো লাগে? আয়নার সামনে দাঁড়িয়ে চুলে সেরামটা দিতে দিতে মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ করল। ধ্যাত তেরি, আবার বিরক্ত করছে। কি যে করে না, এক্ষুনি তো খাবার দিয়ে এলাম। নোলা দেখছি সাংঘাতিক। সৌমিতার একটা পোষ্য হয়েছে রিসেন্টলি, কিন্তু সে তাকে ছেড়ে রাখতে পারে না। বেরোলেই গোটা বাড়ি লণ্ডভণ্ড করবে, পারলে পড়শিদের বাড়িতে গিয়ে হুলুস্থুল বাঁধাবে। তাই সৌমিতা ওর জন্য ছোটখাটো খাঁচা আনিয়ে রেখেছে। সেটা বোধহয় ওর পছন্দ নয়। সৌমিতা মাঝে মাঝে হেসে ভাবে, আমি তো একেবারে শান্তশিষ্ট নই, আমার পোষ্য একদম আমার ধাতি পেয়েছে। এমনিতে সৌমিতা ওকে খেতে দেয়, খেয়াল রাখে, কিন্তু আজ বিরক্ত হলো। কারণ আজ ঋতবানের সাথে দেখা করতে যাওয়া, আর ঋতবানের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে একটু সময় নিয়ে তৈরি হয় ও। পারফিউমটা ঠিক আছে তো? ঠিকঠাক লাগছে তো? ঋতবান কি বোঝে ওর মনের কথা? না বুঝলেও বাকি। ওসব জাগতিক বোঝাপড়ার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট সৌমিতার মনের ভাবটা। যে মনের ভাবে আজ বিরক্তির পারদ বাড়ছে। বেরোবার আগে ওই ঠং ঠং শব্দ। সৌমিতার বাড়িটা বেশ বড়। ওর বাড়ির একদিকে ও একাই থাকে, বিশেষ কেউ একটা আসে না। সেই দিকেরই একটা ঘরে খাঁচাটা রাখা। সৌমিতা তার সামনে গিয়ে দাঁড়িয়ে বিরক্ত গলায় বলল, আবার কি হলো? হ্যাঁ, একটু আগেই তো খেতে দিয়েছি বাবা, এখন শব্দ করছো কেন? আমি এখন একটু বেরোচ্ছি, কাজ আছে। এখন শব্দ করো না কিন্তু, হ্যাঁ, না হলে খুব খারাপ হবে। একটা চাপা শব্দ ভেসে এলো, ভয়ের শব্দ। না, সৌমিতাকে তার পোষ্য ভয় পায়। ঋতবানের সাথে দেখা করতে যাওয়ার আগে কোনো বাধা ও বরদাস্ত করে না। আজ মলের কফি শপে গিয়ে দেখল ঋতবান এসে হাজির। হলদে পাঞ্জাবি আর জিন্সে কি দেখাচ্ছে ছেলেটাকে। কোনোদিন হয়তো এসে বলবে, সৌমিতা, থাকবি আমার সাথে? ভাবতেই শিহরণ জাগে সৌমিতার মস্তিষ্কে। কল্পনার উল্টো দিকেই তো বাস্তবের বাস। আজ অবশ্য দেখে ঋতবান বলল, ভাগ্যিস তুই আজ ডাকলি, একটু রিলিফ পেলাম। আসলে সারাদিন ধরে ইনসাল্টেড হই তো, কি আর করব। কোন শয়তান তোকে ইনসাল্ট করলো? হ্যাঁ, জাস্ট নেম দ্যাট পারসন। আরে বাবা, তোকে কিছু বলাই তো ঝকমারি। তোকে কিছু বললি রেসপন্ড করার বদলে তুই রিয়াক্ট করিস। আরে হয়েছে কি বল। আরে পিসির ইনসিডেন্টটা তো তুই জানিসই। মা বাবা চলে যাওয়ার পর আমি কাকার বাড়িতে থাকি। টিউশন করে হাত খরচ চালাই, যাতে গায়ে পড়ছি বলে কেউ গালাগালি না দেয়। আমার পিসি জানিসই চরম সাত্ত্বিক মহিলা। দোকান থেকে মিষ্টি আনতে দিয়েছিলেন। আমি ভুলের মধ্যে অনিয়ন ফ্লেভার চিপসের সাথে মিষ্টির প্যাকেট নিয়ে আসি, আর সেটা দেখে আমার পিসি বললেন আমি অপয়া, আমি এসব অনাসৃষ্টি করে মা বাবাকে খেয়েছি, এবার এই বাড়ির অমঙ্গল ডেকে আনছি। এই ঘটনাটা তো দিন দশেক আগেই বলেছি তোকে। এই গল্পটা তো শুনেছি, আর শোনার আগে ফুঁসেওছি। এবার কি হয়েছে সেটা বল। আরে আজ যে বাচ্চাটাকে অঙ্ক করাই, তার বাবা বললেন, এত কঠিন কঠিন অঙ্ক করতে দেন কেন আমার ছেলেকে? নিজের রামানুজাম হওয়ার ইচ্ছে বাচ্চাটার ওপর দিয়ে চালাতে চান? ওসব ছাড়ুন, বাচ্চাটাকে নিজের মতো করে শিখতে দিন। যত সব বৈজ্ঞানিক এসে জুটেছেন। ভাব একবার, আমি তো বাচ্চাটাকে শেখাতে চাইছিলাম, ওর বেস সলিড করার চেষ্টা করছিলাম। এরকম অপমান ভালো লাগে? সৌমিতা শান্ত হয়ে শুনছিল কথাগুলো, ছেলেটাকে বলতে দিচ্ছিল কথাগুলো। মনের ভাবটা নেমে যাবে। এবার শান্ত গলাতেই বলল,
তোর অসুবিধা কোথায় জানিস? তুই মুখ ফুটে কিছু বলতে পারিস না। এই ছাত্রের বাবাকে কিছু বলেছিস? বলিসনি, তাই তো? আই এম শিওর বলিসনি। সেদিন তুই পিসিকেও কিছু বলিসনি। আরে এরা আমার গুরুজন, কিছু বাজে কথা বলে দিলে ওদের অসম্মান হবে। আর ওরা তোর সম্মান নিয়ে ফুটবল খেলতে পারেন, তাই তো? তোর পিসির কি খবর এখন? আবার গালাগালি করছেন নাকি? না, তা করেননি। বাড়ি থাকলে তো করবেন। সেদিনই বলছিলেন ওই অপয়াটার জন্য আমার শুদ্ধাচারী জীবনে বাধা পড়ল, আমি কদিন আশ্রমে কাটিয়ে আসব। তারপর আর কি, ওই কালনানা ব্যারাকপুর কোথায় আশ্রম রয়েছে সেখানে সময় কাটাতে গেছেন। এই অপয়ার ছোঁয়া কাটাতে সময় লাগবে হয়তো। শেষের কথাটায় একটা ক্লান্ত হাসি হাসল ঋতবান। বুকটা মুচড়ে ওঠে ওই হাসি দেখলে। ঋতবানের সমস্যাটা হচ্ছে ও মুখ ফুটে কিছু বলতে পারে না, আর তার আনডিউ সুবিধে নিয়ে লোকে ওর ঘাড়ে চড়ে নাচে। এই যে টিউশনের কথা বলল, ওই ছেলেটিকে সমস্ত টিচার বলে দিয়েছিল এর নিরেট মাথা, এর দ্বারা কিছুই হবে না। একমাত্র ঋতবানের আপ্রাণ চেষ্টায় ক্লাসের গণ্ডি পেরোয়। তার বাবা কৃতজ্ঞ থাকার বদলে যে মানুষটা তার ছেলের নির্জীব একাডেমিক ক্যারিয়ারকে চাঙ্গা করেছে তাকেই কথা শুনিয়ে যাচ্ছেন, এইটা শুধু অকৃতজ্ঞতা নয়, নিখাত বেইমানি। ঋতবানকে বহুবার বলেছে সৌমিতা কনফিডেন্স বিল্ড করতে, প্রয়োজনে প্রফেশনাল হেল্প নিতেও বলেছে। এই তুই নিজেকে পাপোশ ভাবিস নাকি যে কোনো লোক এসে তোর উপর পা মুছে চলে যাবে? ঋতো, আই থিঙ্ক ইউ নিড প্রফেশনাল হেল্প। কারোর সঙ্গে একটু কথা বল না। জবাবে ঋতবান সেই ক্লান্ত হাসি হেসে বলেছিল, কি হবে কথা বলে, আমার কপাল। যতদিন বাঁচবো সহ্য করতে হবে। সহ্যের সীমা ছাড়ালে তখন দেখা যাবে। আর প্রফেশনাল হেল্পের কথা বলছিস, সেই টাকা আছে নাকি আমার? কোনো ক্রমে টাকা দিয়ে নিজের খরচটুকু চালাই। বাড়িটা পৈতৃক, তাই গলা ধাক্কা দেয়নি। সৌমিতা অনেকদিন ভেবেছে ঋতবানকে বলবে, শোন, আমার তোকে খুব ভালো লাগে। তোকে ছাড়া অন্য কারোর সঙ্গে থাকবো ভাবতেই পারি না। তুই আমার বাড়িতে এসে থাক। চারপাশে কি কথা উঠলো তাতে আমার বিন্দুমাত্র যায় আসে না। কিন্তু ভয় হয়, খুব ভয়। ঋতবান হয়তো দীর্ঘশ্বাস ফেলে বলবে, না রে, তা হয় না। তুই আমার সাথে নিজেকে জড়িয়ে আর সমস্যা তৈরি করিস না। এমনিতেই আমার জীবন খুব টাফ। সারাদিন ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া সেরে সিনেমা দেখে সন্ধ্যের পর বাড়ি ফিরে বিছানায় শুয়ে এই কথাটাই ভাবছিল সৌমিতা। আজ একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কিন্তু ওই ছাত্রের বাবার কথা শুনেই মাথাটা গরম হয়ে যাচ্ছে। কি স্পর্ধা লোকটার, ঋতবানকে অপমান করে। আর এ না থাকলে তোর ছেলে যে বছরের পর বছর এক ক্লাসেই থাকতো। হঠাৎ চিন্তায় বাধা পড়ল, আবার সেই ঠং ঠং শব্দ। ধুত্তেরি, এক্ষুনি তো খেতে দেওয়া হলো, আবার কি হয়েছে? এই পোষ্য যে ভীষণ ইরিটেটিং। চটিটা গলিয়ে খাঁচার সামনে এসে দাঁড়ালো সৌমিতা। কড়া গলায় বলল, যদি বাথরুম করার থাকে ওখানেই করো। আর খাওয়া হয়ে গিয়েছে, এখন কিন্তু আর নয়। এক্সেস ফ্যাট জমে যাওয়া একদম ঠিক নয়। আবার একটা শব্দ ভেসে এলো। খিদে মেটেনি? সৌমিতা একটু ভাবল, তারপর পাশের শেলফ খুলে একটা প্যাকেট বের করলো। সেটা ছিঁড়ে ভেতরের বস্তুটা ছড়িয়ে দিল। এটাই খেতে হবে। ডাক্তার বলে বেশি খাবার দেওয়া যাবে না, যতই ছটফট করুক না কেন। তারপর বেশি খেলে যদি আবার গোলমাল হয়। আবার ভয়ের শব্দটা ভেসে এলো। ঋতবান দেখেছে কিনা জানি না, কিন্তু সৌমিতার হাসি খুশি ভাবটার পিছনে একটা প্রলয়ঙ্কর রাগ লুকিয়ে থাকে, যে বেরিয়ে এলে ছিঁড়ে খুঁড়ে দেবে সভ্য সবকিছুই। তাই সৌমিতা ওকে পোষ মানিয়েই রেখেছে, এই পোষ্যের মতোই। কয়েকদিন মুড অফ থাকার পর আজ সৌমিতার মুড অন, কারণ আজ ঋতবানের সাথে দেখা হওয়ার কথা। আজ সৌমিতা আগে ভাগে এসে হাজির। এই কদিনে সব এরকমই চলেছে, শুধু একটা জিনিস ছাড়া। সৌমিতা রিসেন্টলি আরেকটি পোষ্য নিয়েছে এবং দ্বিতীয় পোষ্যটি নেওয়ার পর তার মনে হয়েছে যে এর ফলে তার জীবনে একটা বদল এসেছে।
ভালো বদল। আজ আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানোর সময় তার মনে হচ্ছিল, না, এতদিন নিজের জন্যই বাঁচতাম, কিন্তু এখন এদের খেয়াল রাখতে হবে। সবার লাইফে এই চ্যাপ্টার আসা প্রয়োজন। ঠিক তখনই হচ্ছিল ওই ঠং ঠং আওয়াজ। গলা তুলে বলেছিল সৌমিতা, খাবার দেওয়া আছে, আর নতুন জনকে বলছি যে জিনিসটা তোমার ভালো লাগে সেটা রেখে দিয়েছি। ওটাই ওটাই দেখো। আমি বেরোচ্ছি, হ্যাঁ? এখন কিন্তু আর বিরক্ত করবে না। সৌমিতার গলায় এমন কিছু একটা ছিল যে তারপর আর কোনো শব্দ আসেনি। আজ কফি শপে ওই আগে এসেছে। ঋতমান এলো খানিক পরে। আজ ওর চেহারা রীতিমতো উস্কো খুস্কো। সৌমিতা বলল, এই ঋতো, কি ব্যাপার তোর? এই কদিন তো মাত্র দেখা হয়নি, তার মধ্যে এরকম চেহারা বানিয়েছিস। আর বলিস না, কদিন যা গেছে না। কি হয়েছে আবার? তোকে বলেছিলাম না কিছুদিন আগে যে ওই পিসিমা আশ্রমে যাবেন বলে বেরিয়েছেন। হ্যাঁ বলেছিলি, মনে আছে তো। পিসিমা কদিন বাড়ি ছিলেন না, আমরাও আর গা করিনি। উনি মাঝে মধ্যেই এদিক ওদিক যান, আবার ফিরেও আসেন। সেকেলে মানুষ ফোন ব্যবহার করেন না, বলেন ওসব আমার ধাতে নেই। যাই হোক, আজ ছোটো কাকা কি একটা দলিল নিয়ে কথা বলার জন্য আশ্রমে ফোন করেন। সেখান থেকে বলে পিসিমা তো ওখানে আসেনি। কি বলছিস? তারপর? তারপর আর কি, থানায় গিয়ে মিসিং ডায়েরি। কাকার সঙ্গে মর্গে গিয়েছিলাম লাশ শনাক্ত করতে, কিন্তু থ্যাঙ্কফুলি সেটা পিসিমার নয়। মহিলা যেন উবে গিয়েছেন। কি অবস্থা তোদের, খুব ধকল গিয়েছে বল। বেশ চিন্তার ব্যাপার বুঝলি। 2 সপ্তাহ হতে চলল। কিন্তু পুলিশ এখনো কিছু জানালো না? বলছে তো খোঁজ চলছে, কিন্তু আমার মনে হয় পিসিমা কাউকে কিছু না জানিয়ে আরও দূরে কোথাও ধম্মকম্ম করতে গিয়েছেন। আমার অভিশাপ কাটানো নেহাত সহজ কাজ নয় রে। তুই নিজেকে এরকম ডিভ্যালিউ করিস কেন ঋতো? কে বলে তোকে এসব কথা? একটা ঘটনা ঘটেছে, তার জন্য তুই নিজেকে দায়ী করবি? ঘটনা একটা নয়, 2টো। দুটো? আবার কি হয়েছে? ওই যে বাচ্চাটাকে পড়াতাম, দিন 5 আগে ওর বাবা মানে মিস্টার গুহ নাকি অফিস থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। কি বলছিস? আবার একটা মিসিং কেস? আর বলিস কেন, আমায় ফোন করে জানিয়েছে মিসেস গুহ। বললেন এই কদিন আপনি পড়াতে আসবেন না, প্রয়োজনে পুলিশি তদন্তে হেল্প করবেন। তারপর? তারপর আমায় থানা থেকে ফোন করলো, বলল হাজিরা দাও। গেলাম, ঘন্টাখানেক বসিয়ে রাখার পর প্রশ্ন করলো নানান রকম। কিরকম প্রশ্ন? নিহাতি মামুলি প্রশ্ন, কি করি, কতদিন চিনি। আমি যা বলার বললাম। পুলিশও জানে আমার দ্বারা কিচ্ছু হবে না, তাই বলল বাড়ি যান, দরকারে আবার ডেকে পাঠাবো। সৌমিতা শুনে স্তম্ভিত হয়ে গেল। এই কদিনে তার মনের গভীরতম জায়গায় থাকা এই ছেলেটার জীবনে এত কিছু হয়ে গেল, আর সে কিছুই জানতে পারল না। এর ওপর দিয়ে এত ঝড় গিয়েছে, আর সৌমিতা তাকে বাঁচাতে পারল না। অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে এলো ওর গাল বেয়ে। সেটা দেখে ঋতবান ভারী বিব্রত হয়ে বলল, আরে এ কি, আরে সৌমিতা তুই কাঁদছিস কেন? ওই দেখ, আরে কি হলো রে বাবা? তুই আমায় জানালিও না একবার? এতগুলো কাণ্ড ঘটে গেল, আমাকে কিছু বললি না? তোর যদি কিছু হতো, আমি তো নিজেকে ক্ষমা করতে পারতাম না। তুই তুই কি রে ঋতো? কেন বলিনি জানিস? ঠিক এই কারণে, তুই টেনশন করবি। আচ্ছা আচ্ছা, ওকে, আই এম সরি। এবার তো ক্ষমা কর প্লিজ। ঋতবানের নরম গলায় একটু শান্ত হয় সৌমিতা। কান্না আর হাসি মেশানো গলায় বলে, একদিকে ভালো হয়েছে জানিস, তোর পিসি মোটেই ভালো মানুষ ছিলেন না। যে নিজের ভাইপোকে অপয়া বলে, উঠতে বসতে অপমান করে, তাকে আমি ভালো বলতে পারবো না। তাছাড়া এই মিস্টার গুহ, এও তো তোকে টিটকিরি দিয়েছিলেন। এটা গিয়েছে, ভালোই হয়েছে। এইটা আবার কি কথা? আমার সাথে খারাপ ব্যবহার করলেই কি তারা খারাপ হয়ে যায়? তাছাড়া এদের অনিষ্ট হলে এদের ইমিডিয়েট সার্কেলটার কি হবে ভাবতো? আলবাত খারাপ হয়, আলবাত খারাপ হয়। তোর মতো এত হেল্পফুল, এত ভদ্র একটা ছেলের সাথে যে খারাপ ব্যবহার করে, সে খারাপ, খারাপ। আচ্ছা এসব ছাড়, 3 দিন পর তো তোর জন্মদিন।
তোকে একটা রিকোয়েস্ট করবো ঋতু? কি বল? এই জন্মদিনে তোর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, সেটা দেখতে তোকে আমার বাড়ি আসতে হবে। আরে কিন্তু প্লিজ 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 প্লিজ, না বলিস না। আরে না সৌমিতা, কিন্তু আচ্ছা আমি কথা দিচ্ছি, আই সোয়্যার, আমি কথা দিচ্ছি, আমি একদম রাগারাগি করবো না। তুই বল আসবি, প্লিজ আসিস কিন্তু। হ্যাঁ কিন্তু তোর বাড়ির লোক ওনারা শোন, আমি কখনো কারোর মুখাপেক্ষী হয়ে থাকি না, নিজের রাস্তা নিজেই বের করে নিই। আমি যথেষ্ট বেতন পাই, আর টাকা পয়সা জমি জমা এমনকি বাড়িটা পর্যন্ত আমার নামেই লেখা। কেউ বেশি টিক 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 করলে না, তাকেই বাড়ি থেকে বের করে দেবো। সৌমিতার এই একরোখা ভাবটা আগেও দেখেছে ঋতবান, সমীহও করেছে, কিন্তু আজ হেসে ফেলল। মেয়েটা তার জন্মদিনের কথা ভেবে এত কিছু আয়োজন করেছে যে সামান্যতম বাধা পেলেই কেলেঙ্কারি কাণ্ড করবে। যাক, কারুর তো তার জন্মদিনের কথা মনে রয়েছে, তাকে ঘাঁটানো ঠিক হবে না। ঋতবান বলল, আচ্ছা, তোর সম্পত্তির হিসেব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বরং কেকটা নিয়ে আছে সেটা এনশিওর করিস। কখন যেতে হবে? শার্প 11:50। কাঁটায় কাঁটায় 11:50 সৌমিতার এই মহলের মতো বাড়িতে এসে পৌঁছেছে ঋতবান। না, ওর কথা অমান্য করবে কার ঘাড়ে কটা মাথা। আজকের এই বাড়ির প্রতিটা দেয়াল হাসছে। যে কোনো 5 তারা হোটেলকে পাল্লা দেবে এই ড্রয়িং রুমটা। হালকা একটা সুগন্ধ ভাসছে গোটা ঘরে। ওপর থেকে ঝোলা ঝাড়বাতিটার আশেপাশে স্যাটেলাইটের মতো ঝুলছে ঝালর। একগোছা টাটকা গোলাপ ফুলদানিতে দেয়ালে নানা রকমের ফিল্মের পোস্টার ফ্রেম করা। এগুলোই ঋতবানের ফেভারিট। ওর মনটা দমে গেল এত আড়ম্বরের মধ্যে। কেমন অপরাধী লাগছে নিজেকে। সেটা দেখে সৌমিতা বলল, ঋতো, দয়া করে আমি এগুলো ডিজার্ভ করি না গোছের কিছু ভাবিস না আবার। এগুলো তোর জন্যই অফিস থেকে ছুটি নিয়ে সব সাজিয়েছি। প্লিজ নেগেটিভ কথাবার্তা মাথায় ঢোকাস না কিন্তু। দাঁড়া, আমি কেকটা নিয়ে আসছি। ঋতবান অবাক হয়ে দেখছিল চারপাশে। একটা ঘর ঘরে শব্দে মুখ ফিরিয়ে দেখে সৌমিতা একটা চাকা লাগানো 3টে তাকে বিভক্ত ট্রলি নিয়ে হাজির। তার ওপরে তাকে একটা মস্ত ঢাউস কেক, সেকেন্ড তাকে সুন্দর করে প্যাক করা একটা টি শার্ট আর জিন্স, আর একদম নিচের তাকে 3টে বই আর তাদের সাথে একটা দামি পারফিউম। ঋতবান অবাক হয়ে মুখ তুলে তাকিয়ে মুখ খোলার আগেই সৌমিতা তরবড়িয়ে উঠল। হে, এগুলো তোর, আমি নিজের পয়সা দিয়ে কিনেছি, পুরোটা তোর রে। এই একটা দিনই তো তোর জন্য কিছু করতে পারি, বল। হায় হায়, এদিকে আয়। বাইরের ঘড়িতে ঢং করে 12টা বাজলো, আর সৌমিতার হাতে থাকা রিমোট কন্ট্রোলের একটা মৃদু চাপে পেল্লাই মিউজিক সিস্টেম থেকে ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ভিড়তে লাগলো সেই চেনা সুর। সৌমিতা হাততালি দিয়ে গানটা গাইল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আয় না, আয়, কেকটা কাটবি, আয়। তোর ফেভারিট বাটারস্কচ এনেছি, চল। ও বাবা, তোর চোখ ছলছল করছে কেন? এরকম ইমোশনাল হোস না। আয় আয়, কেকটা কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তুই টু না বেজায় ইউ। বাড়াবাড়ি করছিস, জানিস তো? এত টাকা কেউ খরচ করে? আরে আরে ঠিক আছে, আরে কি মানে তুইও না। সব হলো। আরে বাবা, কেক খাওয়া, মুখে কেক মাখানো, নতুন জামা, নতুন পারফিউম পরে ঋতবানের ক্যাটওয়াক। দুজনেই হাসছিল খুব। এবার সৌমিতা বলল, তো সারপ্রাইজ গিফটটা নিবি তো? আবার সারপ্রাইজ? এর পরেও যদি সারপ্রাইজ থাকে তাহলে নতুন শব্দ খুঁজতে হবে। আর কত সারপ্রাইজ আছে রে? দেখেই যা, এটার ওপর বড় গিফট তোর জন্য আর কিচ্ছু হতে পারে না। তুই না বেজায় বাড়াবাড়ি করছিস, জানিস তো? এত টাকা কেউ খরচ করে? হ্যাঁ, টাকাতে শ্যাওলা জমে যাওয়ার চেয়ে খরচ করাই ভালো। তুই আসবি সারপ্রাইজ দেখতে, নাকি ওখানে দাঁড়িয়ে আজে বাজে বকবি? এবার আর ঋতবান কথা বাড়ালো না। সৌমিতা ওর হাত ধরে 2টো ঘর পেরিয়ে সরু প্যাসেজের মধ্যে থাকা একটা খুপড়ি ঘরের সামনে আনলো। সৌমিতার হাতের স্পর্শে গাটা শিরশির করলেও কিছু বলল না ঋতবান। এখানে
এখানে কি আছে রে? আমার বাড়িতে দুজন নতুন অতিথি এসেছে রে, আমার পোষ্য। তাদের সাথে তোর আলাপ করাবো না? সেটাই তো তোর গিফট রে। সৌমিতার মুখে চোখে একটা রহস্যময় হাসি। ঋতবানের কানে আসছে অদ্ভুত একটা ঠং ঠং শব্দ ঘরের ভেতর থেকে। তালা খুলে ভেতরে ঢুকে লাইট জ্বেলে দিল সৌমিতা। চৌকাঠের পেছন দিকে ঘুরে বলল, আয় আয় ঋতো, দেখে যা দেখে যা তোর সারপ্রাইজ, তোর গিফট। ঋতবান ঘরে ঢুকল আর সঙ্গে সঙ্গে মাথাটা দুম করে ঘুরে গেল। ঘরের মধ্যে থেকে আসছে একটা বিশ্রী গন্ধ, নোংরা বর্জ্য পদার্থের গন্ধ। ঘরের মধ্যে রয়েছে দুটো বেঁটে খাঁচা, একদমই বড় নয়, একটা মানুষ কষ্ট করে থাকতে পারে। আর সেই খাঁচার মধ্যে উবু হয়ে বসে দুটো মানুষ, একজন মহিলা, একজন পুরুষ। ঋতবান তাদের চেনে। মহিলাটি পিসিমা, পুরুষটি মিস্টার গুহ। দুজনের পরনের পোশাক থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছে। তাদের হাত পা শেকল দিয়ে বাঁধা, মুখে বাঁধন আওয়াজ আটকানোর জন্য। তারা ঋতবানকে দেখে প্রবল জোরে হাত পা নাড়িয়ে ঠং ঠং শব্দটা বাড়িয়ে তুলল। শেকল আর লোহার খাঁচার মধ্যে টরে টক্কার জন্যই এই আওয়াজ হচ্ছে। তারা ঋতবানের দিকে তাকিয়ে করুণ চোখে মাথা ঝাঁকিয়ে কিছু বলবার চেষ্টা করল। বেরোলো একটা চাপা কুই কুই শব্দ। ঋতবান দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছিল। অতি কষ্টে তোতলানো গলায় মুখ তুলে বলল, এসব এসব কি? হ্যাঁ, কেন? তো সারপ্রাইজ। এই দুটো পোকাই তো তোকে অপমান করেছিল না, কিট। এই দেখ, আমি তাদের বেঁধে এনে এখানে রেখে দিয়েছি, যাতে এরা তোকে আর উত্ত্যক্ত করতে না পারে। তোকে যে যখন কোনো রকম ভাবে অপমান করবে না, তাকেই সরিয়ে দেব। পৃথিবী থেকে নয় রে, সমাজ থেকে সরিয়ে দেব। তুই কি পাগল হয়ে গেছিস সৌমিতা? হ্যাঁ, পাগল আমি? একেবারেই না। মাথা ঠিক না থাকলে এই প্ল্যানিং করতে পারতাম কখনো? যেদিন তোর মুখে শুনলাম তোর পিসিমা তোকে অপমান করেছে, সেদিন রাতেই লোক লাগিয়েছিলাম। তার কদিন পর পিসি রাস্তায় বেরোলেন, কিন্তু গন্তব্যে পৌঁছলেন না। তারপর সেই লোকগুলো 4-5 বার এ বাড়ি ও বাড়ি ঘুরিয়ে তাকে এখানে ডেলিভার করলো। ঠিক একইভাবে তোর পিছনে লোক লাগিয়ে এই মিস্টার গুহর বাড়ির খোঁজ বের করলাম। সেই লোকগুলোই তো দেখে নিল ও কখন কোথায় যায়, কোথায় দাঁড়ায়। অফিস থেকে বাড়ি ফেরার পথে ওকে ধরে হাত মুখ বেঁধে আবার 4-5 বার হাত বদল করি এখানে ডেলিভার করলো। এখন থেকে ওরা এখানেই থাকবে, বুঝলি, কোথাও যাবে না। এই পৃথিবীতে টাকার জন্য এখনো কিছু লোক সব কিছু করতে পারে। তোর পিসি তোকে অনিয়ন চিপসের জন্য অপয়া বলেছিল না? এই দেখ, এই দেখ, এই দেখ, এগুলো দেখ খাঁচার সামনে, ওই যে দেখ না, শুধু অনিয়ন চিপস খেতে দিই আমি। খেতে দেওয়ার সময় আবার চেল্লায়, আমায় গালাগালি করে। কিন্তু এখানে ওর কথা কে শুনবে বল? ওই তো পাশের গুহকে কিচ্ছু খেতে দিইনি এখনো। দিন 3 ওকে খালি গ্লুকোজ ড্রিঙ্ক দিয়েছি। তবে ওর খাবারটা আরো স্পেশাল, বুঝলি। ওকে আমি অঙ্কের বই থেকে সবচেয়ে কঠিন চ্যাপ্টারগুলোর পাতা ছিঁড়ে খাওয়াই। ওগুলো ওগুলো আগে গিলুক, তোকে বলেছিল না, আপাতত অঙ্কের বইয়ের পাতা গিলুক। ঋতবানের মনে হচ্ছিল জ্ঞান হারাবে। ওই নারকীয় পরিবেশে থাকা যায় না। পিসি আর মিস্টার গুহ
চিপস আর অঙ্কের বইয়ের পাতার টুকরোর মধ্যে তার দিকে অসহায়ভাবে হাত পা নাড়াচ্ছেন। সেই শব্দটা আবার আসছে। ঋতবান আবার জিজ্ঞেস করল অতি কষ্টে, এটা 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 তুই কেন করলি সৌমিতা? এটা এটা কেন করলি? কারণ কারণ আমি তোকে ভালোবাসি ঋতু। তোকে এতদিন বলতে পারিনি, আমি তোকে ভীষণ ভালোবাসি ঋতু, ভীষণ ভীষণ ভালোবাসি। তোর সাথে ছাড়া জীবন কাটানোর কথা ভাবতেই পারি না। হ্যাঁ, ইয়েস আই এম অ্যাগ্রেসিভ, আমি রাগী, আমি হটকারী, আমি সবচেয়ে খারাপ, এগুলো সব সত্যি। কিন্তু আমি তোকে ভালোবাসি, এটা এটা সবচেয়ে বড় সত্যি। তোকে যে কষ্ট দেবে তাকে আমি সরিয়ে দেব। তারা এই পৃথিবীতে থাকবে, কিন্তু এই অবস্থায় থাকবে। এই দেখ, অনিয়ন চিপস আর অঙ্কের বইয়ের পাতা চিবিয়ে এরা যেমন রয়েছে, জামা কাপড়ে বাথরুম করে এরা যেমন রয়েছে, ওই দেখ 3 নম্বর খাঁচাটা তৈরি। তোকে আবার যে অপমান করবে তার ঠাঁই হবে ওখানে। তুই শুধু নামটা বলবি আমাকে। একটু বেশি ভদ্র, শান্ত আর চুপচাপ হওয়ার জন্য ঋতবানের সুখ্যাতি এবং কুখ্যাতি দুটোই রয়েছে। আজ যে অনুভূতিটা তার শিরায় শিরায় দৌড়তে শুরু করলো, সেটার সঙ্গে তার তেমন আলাপ ছিল না। সেটা হলো রাগ, ঘৃণা। অপার ঘৃণা আর রাগের মিশ্রণ নিয়ে খাঁচাটার দিকে তাকিয়ে বলল ঋতবান, সৌমিতা, তুই তুই ভালোবাসার কথা মুখে আনিস না। তুই শুধু টাকা ছড়িয়ে কষ্ট দিতে জানিস। এই দুটো মানুষ যারা তোর কোনো ক্ষতি করেনি, তাদের তুই কিডন্যাপ করিয়ে এখানে এনে কষ্ট দিচ্ছিস। আর এই মানুষগুলো ভাববে এই প্ল্যান আমার। সৌমিতা, তুই এদের কষ্ট দিয়েছিস। তোকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসি ঋতু, কিন্তু কিন্তু তোর কষ্টই যে আমার। না, ঋতু, আমার কষ্ট তোর নয়, আমার কোনো কিছুই তোর নয়, রাখতেও চাই না। এই যে ঋতবান কর, যে জীবনে কাউকে, এমনকি যারা তাকে অপমান করেছে তাদেরও খারাপ কথা বলেনি, সে আজ তোকে বলছে সৌমিতা তুই একটা ক্রিমিনাল। আর আমার ভালোবাসাকে ঢাল করে এই মানুষগুলোকে কষ্ট দেওয়ার কোনো অর্থ নেই। তুই নৃশংস, নির্মম। এমন মানুষের সঙ্গে থাকাটা আমি অপরাধ বলেই মনে করি। সৌমিতার মনে তখন ভূমিকম্প আর বন্যা একসাথে। সে কান্না জড়ানো গলায় ঋতবানের হাতটা ধরার চেষ্টা করে বলল, এভাবে বলিস না রে, ডোন্ট বি সো ক্রুয়েল। আমি শুধু তোকে। ছাড় আমাকে, ছুমি না, একদম ছুমি না। ভালো তোকে আমিও বাসতাম সৌমিতা, কিন্তু সেটা সৌমিতাকে, একটা ক্রিমিনালকে নয়। আমি থানায় গিয়ে সবকিছু জানাবো। তোর তো অনেক টাকা, তুই আবারও আমায় গুন্ডা দিয়ে কিডন্যাপ করিয়ে এই খাঁচায় ধরে রাখতে পারিস, কিন্তু আমি এদের বাঁচাবার আপ্রাণ চেষ্টা করব। তোর যা করার তুই কর। আর তুই বলছিলি না কে আমায় কষ্ট দিয়েছে, নামটা বল। সেটা হচ্ছিস তুই, সৌমিতা রায়। শুনে রাখ, আমি কাকা পিসি কারো কাছে কোনোদিন এতটা অপমানিত হইনি যতটা আজ হলাম। ইউ আর আ ক্রিমিনাল। সি ক্রিমিনাল। দ্রুত পায়ে ঘর থেকে বেরোতে চায় ঋতবান। চৌকাঠের কাছে এসে আবার ঠং ঠং শব্দ হওয়ায় পিছনে তাকিয়ে দেখে 3 নম্বর ফাঁকা খাঁচাটায় উবু হয়ে ঢুকে পড়েছে সৌমিতা। গালে অশ্রুর দাগ স্পষ্ট, কিন্তু তা সত্ত্বেও সে বলছে, ঋতু, ভালোবাসা খুব কঠিন রে। আমি প্রথম কয়েক ধাপে গিয়ে আবার আটকে গিয়েছি। দেখি এই খাঁচা বাসের মতো কঠিন কিনা। আমি নিজের মতো করে হাতে পায়ে শেকল, মুখে টেপ আটকে নেব রে। তুই একটু এই খাঁচার দরজাটা টেনে দিবি রে। আসলে তুই বললি না আমি তোকে কষ্ট দিয়েছি, অপমান করেছি। এই জায়গাগুলো তাদের জন্যই তো তৈরি করা। তাই আমি থাকবো এখানে, আমি এখানেই থাকবো, বেরোবো না এখান থেকে।
দে না রে ঋতু, 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 দে না রে, দে না, খাঁচাটা বন্ধ করে দে না ঋতু, ঋতু, এই ঋতু, খাঁচাটা বন্ধ করে দিয়ে যা না ঋতু, দে না, খাঁচাটা বন্ধ করে দে না ঋতু, ঋতু, খাঁচাটা বন্ধ করে দে ঋতু, ঋতু, খাঁচাটা বন্ধ করে দিয়ে যা ঋতু। ভালোবাসা খুব কঠিন রে ঋতু, আমি ভালোবাসতে পারিনি তোকে, আমি তোকে খুব কষ্ট দিয়েছি, তুই খাঁচাটা বন্ধ করে দে, শেকল লাগিয়ে দে, আমি বেরোবো না এখান থেকে ঋতু, খাঁচাটা দিয়ে দে ঋতু, দে ঋতু, ঋতু যাস না।